পিএসসির চরিলাম সিপাহীজলা জেলার আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের অনারেবল জেলা সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, শ্রী বিশ্বজিৎ কলই মাননীয় বিধায়ক টাকারজলা কেন্দ্রের, শ্রীমতী অন্তরা সরকার দেব মাননীয়া বিধায়িকা কমলাসাগর কেন্দ্রের, শ্রী সুশান্ত দেব মাননীয় বিধায়ক বিশালগড় কেন্দ্রের, শ্রী মানব দেববর্মা মাননীয় বিধায়ক গোলাঘাটি কেন্দ্রের, শ্রী সুবোধ দেববর্মা মাননীয় বিধায়ক চরিলাম, শ্রী তফাজ্জল হোসেন মাননীয় বিধায়ক বক্সনগর কেন্দ্র, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং অন্যান্য দপ্তরের শ্রী কিরণ গিত্তে, এবং যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন একটু আগে, এবং বিস্তারিত আলোচনা এবং অনেক বিষয় আমাদের সামনে আলোকপাত করেছেন এই জেলার যিনি ডিএম অ্যান্ড কালেক্টর ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। এখানে উপস্থিত রয়েছেন যিনি ইনচার্জ এসপি সিপাহীজলার শ্রী রাজীব সূত্রধর মহোদয়, এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা অফিসার থেকে শুরু করে যারা কর্মচারীবৃন্দ রয়েছেন, এবং বিশেষ করে যারা আমাদের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস রয়েছেন এই অত্র এলাকার, এবং আমার ভাই ও বোনেরা এবং অন্যান্য যারা শুধু নাগরিকবৃন্দ এই এলাকার, এবং ডক্টরস, প্যারামেডিক্যাল স্টাফ এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাতে চাই এবং ধন্যবাদ দিতে চাই। এরকম একটা অনুষ্ঠানে আমরা সবাই মিলে এখানে উপস্থিত হয়েছি, এর জন্য আপনাদেরকে আবার অভিনন্দন আমি জানাই। আমরা যদি বলি এটা আজকের দিনটি শুধু চরিলাম তথা সিপাহীজলার জন্য শুধু ঐতিহাসিক দিন নয়, এটা কিন্তু সারা ত্রিপুরাতে যখন এই খবরটা জানবে, আপনারা জানেন যে প্রতিনিয়ত আমরা বিভিন্ন জায়গায় আমি যাই, বিভিন্ন জায়গায় ভিত্তিপ্রস্তর বা অলরেডি তৈরি হয়ে গেছে এরকম অনেক জায়গায় আমরা কিন্তু প্রতিনিয়ত আমি করছি এখানে। শুধু আমি এখন পর্যন্ত গত যে অর্থ বছর সেখানে প্রায় 1500 কোটি টাকার অলরেডি এই ধরনের এই ফাউন্ডেশন লেগ থেকে শুরু করে ইনগ্রেশন আমি করেছি। এর আগেও আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যতক্ষণ ধরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না হবে তাহলে কোনো অবস্থায় একটা রাজ্য বা একটা দেশ ডেভেলপ হতে পারে না। আজকে ভারত দেখেছেন ইনফ্রাস্ট্রাকচারে কোন জায়গায় পৌঁছে গেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্য কেন পিছিয়ে থাকবে? আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য আমাদের বাজেটে ছিল অনেক কম, সেই জায়গায় গত বছর 7,000 কোটি টাকা হয়েছে, এই বছর গিয়ে সেটা গিয়ে দাঁড়িয়েছে 10,000 কোটি টাকা। এবং এতে করে যখন এই ইনফ্রাস্ট্রাকচারে আমরা যখন তার মধ্যে নিবেশ করি, তো বাইরের থেকে যারা এখানে নিবেশ করতে আসছেন এই ধরনের একটা পরিবেশ সৃষ্টির জন্য এখানে কিন্তু আসছেন। আপনারা সবাই জানেন যে গত অর্থ বছরে প্রায় 30,000 কোটি টাকার আমাদের এখানে মৌ হয়েছে, ত্রিপুরা রাজ্যের জন্য মানুষ এখানে নিবেশ করবে। 30,000 কোটি টাকার মধ্যে অলরেডি 8,000 কোটি টাকার গ্রাউন্ডিং হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে, এবং তার জন্য মনিটরও রাখছি, আমরা মনিটর করছি। এবং একটু আগে আমাদের যে ভিডিওর মাধ্যমে এবং ভার্চুয়ালিও আমরা অনেক ইনগ্রেশন করেছি। ভাবা যায় কোনো দিন আগে আমাদের কি অবস্থা ছিল ত্রিপুরার? একের পর এক সমস্ত মানুষের রাইটস এটা, যে আমি স্বাস্থ্য ব্যবস্থা আমার সম্মানের সাথে আমার পেতে হবে। আজকে গ্রামের রাস্তাই হোক, শহরের রাস্তাই হোক, সব জায়গায় আমাদের ডেভেলপমেন্ট প্রয়োজন। শুধু শহরের ডেভেলপমেন্ট সেটা না, আমাদের সরকার এখন গ্রাম প্রতিটা পাড়ায় তার ডেভেলপমেন্ট করছি আমরা। আর্থসামাজিক উন্নয়ন থেকে শুরু করে সব দিক দিয়ে প্রতিটা ঘরে, প্রতি ঘরে সুশাসনের মাধ্যমে আপনারা দেখেন যে দুইবার আমরা সেই অনুষ্ঠান করেছি। আমাদের যতগুলো বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে সেগুলো সমস্ত ঘরে ঘরে পৌঁছে কিনা, সরকার ঘরের মধ্যে পৌঁছে গেছে এখন। তো আমরা মানুষের মুখে হাসি ফোটাতে চাই, মানুষের উন্নয়ন আমরা চাই, তো সেইভাবে আমরা কিন্তু কাজ করছি। আজকে
এখানে এত ভালো লাগলো, আমি ভিতরেও ঢুকলাম। 24/7 এই অত্র এলাকার আপনারা নিজেরাই একবার ভাবুন যে কোনো শরীর যদি খারাপ হয় আপনার কিন্তু কত সুবিধা হয়ে গেল যে কোনো ফ্যামিলির, যে আমার যে 24/7 মানে সারা দিন আপনার খোলা থাকবে, 24 ঘন্টা খোলা থাকে এই হাসপাতাল। যে কোনো জরুরি পরিষেবা আপনারা কিন্তু আজকে এই লালসিংহরা পিএসসিতে আপনারা সেটা পাবেন। এবং তাছাড়াও আমাদের প্রায় আজকে 20টি যে উন্নয়নমূলক প্রকল্প, এর মধ্যে স্বাস্থ্য দপ্তরও রয়েছে, রাজস্ব দপ্তর রয়েছে, শিক্ষা দপ্তর রয়েছে। এখানে যিনি ঘোষণা করছিলেন, যিনি মাস্টার অফ দ্য সেরেমনি, উনি বলেছেন প্রায় টোটাল এর মধ্যে আমাদের যে টাকা খরচ হচ্ছে 65,40,19,000 টাকা। এবং মানুষ নিরাপদে থাকতে চায়, সহজ সরলভাবে সব জিনিস যেন উপলব্ধি হয়, এর জন্য আমরা রিফর্মও করছি বারবার। আপনারা সবাই জানেন যে আমরা ত্রিপুরা ছোট রাজ্য, কিন্তু তারপরেও আমরা রিফর্মের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে রিফর্ম করতে হবে। এত এই যে অফিসের মধ্যে গেলে সরকারি ব্যবস্থাপনায় আপনারা জানেন বহু পুরনো সব আইন কানুন ইত্যাদি রয়েছিল ইংরেজ আমলে, সেইগুলোকে সরিয়ে এখন ইজ অফ ডুইং, ইজ অফ লিভিং এই ব্যবস্থা করেছে। এই রিফর্মের মধ্যে আমরা এবং তার যে কমপ্লায়েন্স, সারা ভারতবর্ষের মধ্যে ছোট রাজ্য হওয়া সত্ত্বেও আমরা ফার্স্ট হয়েছি সারা ভারতবর্ষের মধ্যে। শুধু তাই নয়, দ্বিতীয়বারও হয়েছে, সেখানেও আমরা ফার্স্ট হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জি চিফ সেক্রেটারিদের যখন সম্মেলন হলো সেখানে বলছেন अगर त्रिपुरा जैसा राज्य, अगर छोटा राज्य अगर आप कर सकते हैं तो आप लोग क्यों नहीं, इतना बड़ा बड़ा राज्य है आप क्यों नहीं करोगे। তো আমাদের জন্য এটা অত্যন্ত খুশির বিষয়। এখানে সিপাহীজলার কথা ডিএম সাহেব বলছিলেন যে সিপাহীজলা কি একটা মানুষের সারা ত্রিপুরার মধ্যে কীরকম একটা অবস্থা ছিল, যে সিপাহীজলা মানে এই সমস্যা, ওখানে এই হয় সেই হয়। এখানে সবচেয়ে বেশি আজকে যে বিবাহের কথা বললেন, যে আর্লি ম্যারেজ এখানে হয়, গাঁজা চাষও এখানে হয়, বিভিন্ন বিষয় এখানে আজকে নেগেটিভিটির থেকে পজিটিভিটিতে এসছে। এটা শুনলেও তো ভালো লাগে। এখানে আমাদের সরকার চেষ্টা করবে, কিন্তু সরকার একা করতে পারবে না যতক্ষণ ধরে যারা জনপ্রতিনিধিরা আছেন এখানে বিভিন্ন স্তরের, সেখানে এবং অন্যান্য যারা আছেন তারা সবাই যদি একসাথে আমরা হাত মিলিয়ে, তবেই আমরা সব যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বা মাননীয় প্রধানমন্ত্রীজি যে বলছেন বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা আমরা 2047-এ, সেটা তবেই সম্ভব হবে। আপনারা দেখবেন প্রায়শ আমাকে এই প্রোগ্রাম শেষ হলো একটু বাদেই আমি গাড়িতে বসলেই বলবো, আরে আপনি এখানে প্রকল্প উদ্বোধন করেছেন, ফাউন্ডেশন, আমাদের এখানে কবে আসবেন। এগুলোর অর্থটা কি মনে বোঝা যাচ্ছে যে ত্রিপুরা এই অল্প সময়ের মধ্যে যেভাবে আমরা এত উন্নয়ন করেছি, আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ যে সরকার, সেই সরকার মানেই উন্নয়নের সরকার। এখানে উন্নয়ন ছাড়া কথা হবে না, আগে কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, তারপরে কথা। আমাদের এখানে বিধায়িকারা এখানে আছেন, প্রায়শ আমার কাছে আসেন, কবে আপনি আসবেন আমাদের এখানে। এখানে আসার জন্য কতবার যে আমার কাছে কতজন গেছেন, আমার নিজেরও মনে থাকে না কত জায়গায় আমি ফাইল সই যখন করি, কি প্রকল্পের জন্য আমি অলরেডি সাইন করেছি। আসার পরে তখন মনে হয় যে না, কতগুলো জিনিস হচ্ছে। তো আপনারা সবাই জানেন, কিছুদিন আগে আমি কয়েকটা উদাহরণ দেব, যে আমাদের যে এখানে পুষ্পবন্ত যে প্রাসাদ, সেই পুষ্পবন্ত প্যালেসে আমাদের যশস্বী গৃহমন্ত্রী যে কিছুদিন আগে এসেছিলেন, আপনারা সবাই জানেন। এরকম একটা 5 স্টার হোটেল, এবং সেটা হোটেল কিন্তু না, এটার একটা আলাদা জিনিস। এই পুষ্পবন্ত প্যালেস সেটা কি ছিল, সেই মহারাজাদের মাণিক্য ডাইনাস্টির যে একটা জরাজীর্ণ অবস্থায় ছিল। আমরা ঠিক করলাম এটাকে কিভাবে মানে ওটাকে সুরক্ষিত রাখা যায়। গভর্নমেন্ট কত করবে, হোয়াইট এলিফেন্টের মতো ওই জায়গাটা। আগে এখানে গভর্নর হাউস ছিল, আমরা কথাবার্তা সমস্ত স্টেক হোল্ডারদের সাথে কথা বললাম, এবং একটা জায়গায় আমরা ঠিক করলাম যে এখানে যে আগের মাণিক্য ডাইনাস্টির যে স্মৃতিগুলো আছে তাকে রেট্রোফিটিং করব। প্রায় 17 কোটি টাকা আমরা খরচ করে সেটাকে রেট্রোফিটিং করেছি। আগের যে ঐতিহ্য সেগুলোকে আমরা বজায় রেখেছি। এবং সারা ভারতবর্ষের মধ্যে এই আইএসসিএল যেটা আছে টাটা গ্রুপের, তাদের সাথে আমরা যখন মৌ করলাম, এটা কিন্তু প্রথম কোনো সরকারের সাথে এই আইএসসিএল বা
টাটা গ্রুপ আমাদের সাথে মৌ করেছে, এবং সেটা করলে তার সুদূর প্রসারী চিন্তা ভাবনাটা আপনারা দেখুন। এবং মাননীয় গৃহমন্ত্রীজি আসার পর সেটার ফাউন্ডেশন লেও করেছেন, সবাই আপনারা দেখেছেন। এবং এটা যখন তৈরি হবে প্রায় 100টার মতো রুম হবে, এবং 4টে রুম এক্সক্লুসিভ হবে, এবং এক একটা রুমের আপনার যে প্রতিদিনের যে মানে ভাড়া দিতে হয় সে ট্যারিফ মানে প্রায় 1.5 লক্ষ টাকা। এখন কে দেবে? আমাদের মতো লোক তো দিতে পারবে না। এই যে এদের যে সারা পৃথিবীর সাথে এই গ্রুপের তাদের যুক্ত রয়েছে, সেখান থেকে লোক আসবে, নিজেদের চার্টার প্লেন করে আসবেন এখানে এই রকম থাকার মতো। কিন্তু ওনারা যখন থাকবেন তো মাণিক্য ডাইনেস্টি সম্পর্কে, ত্রিপুরার ইতিহাসে রবীন্দ্রনাথ টেগোর এখানে যে এসেছিলেন সেই সম্পর্কে জানবেন। তো ওনারা তো ওই ঘরের মধ্যে বসে থাকবেন না, ওখানে যখন আসবেন তখন এই ট্যুরিজম যে কীভাবে ডেভেলপ করবে, আমাদের লোকেদের চাকরি হবে, ত্রিপুরার যে ডাইরেক্টলি চাকরি হবে, যারা বেভারেজ বা অন্যান্য ট্রান্সপোর্টে যারা যুক্ত থাকবে তারাও কিন্তু সুবিধা পাবে। তো আমরা এইভাবে যে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি, আমাদের এতগুলো ট্যুরিজম সেক্টর আছে, যখন সারা পৃথিবী জানবে যে মাণিক্য ডাইনেস্টি এই করেছে এখানে, তার ইতিহাস কিন্তু সেখানে থাকবে। তো এর জন্য আমরা এই ভিত্তিপ্রস্তর আমরা স্থাপন করেছি, এবং এটা পর্যটনের জন্য একটা সাংঘাতিক, আপনারা দেখবেন যে এখান থেকে কিন্তু আগামী দিনের যে ত্রিপুরার পর্যটনের দিকে এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট হবে আগামী দিনে। আপনারা দেখবেন, আপনারা গত 16ই জুন আমি যেটা বলেছিলাম ধলাই জেলার কমলপুরে আমি সেখানেও আমি গিয়েছি, সেখানে প্রায় 26 কোটি 96 লক্ষ টাকা, ধরুন 27 কোটি টাকার সেখানেও বিভিন্ন যে প্রকল্প উদ্বোধন করেছি, শিলান্যাস করেছি। 25-26 অর্থ বছরে আমরা এই টোটাল যদি আমি দেখি যে প্রচুর আমরা কিন্তু এই আমাদের যে চিন্তা ভাবনা সেভাবে কাজ করছি। এবার কিছুদিন আগে আমি গিয়েছিলাম 3-4 দিন আগে সেখানে মেঘালয়ে এক্সটার্নাল এইডেড প্রজেক্ট নিয়ে কথা হচ্ছিল। এখানে আমাদের সেক্রেটারি মহোদয়ও ছিলেন, চিফ সেক্রেটারি মহোদয়ও ছিলেন সেখানে, উনি দেখেছেন, শুনেছেন, এবং উনিও প্রেজেন্টেশন দিয়েছেন। আমাদের বাজেটের বেশিরভাগ আমাদের যে ট্যাক্সেবল ইনকাম, নন ট্যাক্সেবল ইনকাম 15% মাত্র। তাহলে আমাদের ত্রিপুরার মতো রাজ্যের বেশিরভাগ আমরা কেন্দ্র নির্ভর। তো সেখানে এই এক্সটার্নাল এইডেড মানে বাইরের থেকে এডিবি ফান্ডই হোক, ওয়ার্ল্ড ব্যাঙ্কই হোক, এই টাকা বা জায়গাই হোক বা ইন্দো জার্মান কোলাবোরেশনে বিভিন্ন আমাদের অলরেডি একটা ক্যাপিং আছে। ক্যাপিং কি 4100 কোটি টাকা প্রায়, আপনারা এর বেশি আপনারা নিতে পারবেন না। আমি সেখানে জোরদারভাবে আমি বলেছি আপনারা ত্রিপুরার মতো যদি এক্সটার্নাল এইডেড তার যদি ক্যাপিং না সরিয়ে দেন, আমাদের 10,000 কোটি টাকা আপনারা করুন, তাহলে গিয়ে আগামী দিনে আমাদের ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব হবে। আমরা ছোট রাজ্য, তো সেই জায়গায় তবুও আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা যেভাবে মানুষকে চাকরি দেওয়ার থেকে আরম্ভ করে কর্মসংস্থানের সুযোগ থেকে আরম্ভ করে ইনফ্রাস্ট্রাকচার করছি, তো সেই জায়গায় আমাদের এই জিনিসটা আপনার করতে হবেন। এবং সেই দাবি আমি শুনেছি, আগামী দিনে হয়তোবা সেটা উঠাবে। আরও অনেক বিষয় আছে যেগুলো আমরা বললাম যে ত্রিপুরার মতো একটা জায়গা যেখানে ল অ্যান্ড অর্ডার আপনারা দেখেছেন, যে কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে ইমিডিয়েটলি আইন কিন্তু সেই জায়গায় পৌঁছে যাচ্ছে। আমি বলছি না 100% সব ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু 100% যাতে হয় সেই মানুষের যে আকাঙ্ক্ষা সেটা আমরা চাই। একটা সুস্থ পরিবেশ ত্রিপুরাতে হোক, এবং আপনারা দেখেছেন আস্তে আস্তে করে কিন্তু আজকে এই যে আমরা এইদিকে নজর দিয়েছি, ত্রিপুরা এই 28টা যে পূর্ণ রাজ্য আছে তার দিকে নিচের দিক থেকে এখন 2nd পজিশন 3rd পজিশনে চলে এসছে। তো মানুষ যখন দেখবে, যারা বাইরের থেকে ইনভেস্টাররা আসবে ত্রিপুরাতে, যখন প্রজেক্ট লাগাবে আপনাদের বিশালগড়ে কিছুদিন আগে আপনারা আমি প্রায়ই খবর লই যে আর্টিফিশিয়াল যে সরঞ্জাম তৈরি করবে এলএমকো, সেটা আমরা কিছুদিন প্রায় গত 1 বছর হয়ে গেছে, আমি বারবার খবর নিলাম কি হলো, শেষ পর্যন্ত সেটার জমি পর্যন্ত আমি হস্তান্তর করেছি। তো এর জন্য খবরও দিয়েছি, এটা যদি হয় আপনার সিপাহীজলার মধ্যে, এই সিপাহীজলার মধ্যেই ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার আমরা ডোনার মিনিস্ট্রি থেকে আমরা পেয়েছি, এত টাকা খরচ করে, তারও কিন্তু কাজ আমি আজকেও খবর নিলাম কোন জায়গায় আছে, বলে স্পিড আছে এখানে। তো সেইভাবে আমরা সিপাহীজলা বা ধলাই ডিস্ট্রিক্ট, যাকে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট বলা হয়, মানে সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টের উপর
বসে থাকলে হবে না, এটাকে ইন্সপিরেশনাল ডিস্ট্রিক্ট বা ব্লক করতে হবে আমাদের। অর্থাৎ এর থেকে আমাদের ইন্সপায়ার হতে হবে অন্যান্য ব্লক, আমাদের ডিস্ট্রিক্ট। এবং সেইভাবে কিন্তু আজকে ধলাই, সিপাহীজলা এরকম একটা মনে হতো যে এই মানে অনুন্নয়নের জায়গা, আর সেখানে আজকে কিন্তু উন্নয়নের ছোঁয়া এখানে আসে। মানুষ বুঝতে পারছে এগুলো, যে আগের সরকার 35 বছরের সরকার, তার আগেরও সরকার খালি রাজনীতির নামে ওরা সরকার চালিয়েছে, কিন্তু মানুষের যে ন্যূনতম যে তার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে তারা কোনোদিন তারা সেইভাবে চিন্তা করেনি। আজকে এই কারণেই আমাদের দ্বিতীয়বার আমাদের সরকার এখানে এসছে, জনগণের অকুণ্ঠ যে সমর্থন, সেই কারণে আমাদের আজকে এই জায়গায় আমরা এসেছি। মাননীয় প্রধানমন্ত্রীজির যে দূরদর্শী নেতৃত্ব, সেই দূরদর্শী নেতৃত্ব এবং ওনার যে মার্গদর্শন সেটা আমরা চিন্তা করে, এবং উনি যে কথাটা বলেছেন যে অ্যাক্টিস্ট পলিসি, আজকে অ্যাক্টিস্ট পলিসির মাধ্যমে, কথাই নয় কাজের মাধ্যমে আপনারা দেখুন। আমরা যখন ট্রেনে চড়ি আজকে ভাবা যায় ত্রিপুরাতে যে এতগুলো ট্রেন আজকে সারা ভারতবর্ষের বহু জায়গায় যাচ্ছে, এত এক্সপ্রেস ট্রেন এখানে হচ্ছে, এখানে ইলেকট্রিফিকেশনও হয়ে গেছে, সাবরুম পর্যন্ত পৌঁছে গেছে এই আপনার ব্রডগেজের মাধ্যমে, ইলেকট্রিফিকেশনও হয়ে গেছে। এবং অতি সত্বর আপনারা দেখবেন, আমি ইউনিয়ন মিনিস্টারের সাথে আমি কথা বলেছি, বৈষ্ণবজির সাথে, মাননীয় আমাদের রেলওয়ে মিনিস্টার, যে আপনি বন্দে ভারত এরকম বা ইন্টারসিটি এখান থেকে অল্প সময়ের মধ্যে আপনি গুয়াহাটি পৌঁছে যেতে পারবেন, এবং খুব সম্ভব এটা অতি সত্বর সেটাও ইনগুরেট হবে, আপনারা দেখবেন। আজকে ইন্টারনেটের কথা বলুন, আজকে আমাদের মুম্বাই এবং চেন্নাইয়ের পরে আমাদের ত্রিপুরা কিন্তু এই ইন্টারনেটের যে তার যে শক্তিশালী ব্যবস্থা সেটা কিন্তু আমাদের একমাত্র ত্রিপুরাতে। তো আমাদের এর জন্য আমাদের যুব সমাজও তার সুযোগ পাচ্ছে। এখানে ন্যাশনাল হাইওয়ে, এতগুলো ন্যাশনাল হাইওয়ে হচ্ছে। আমি বলছিলাম ন্যাশনাল হাইওয়ের যখনই দেখি কাজ হচ্ছে সেখানে বিভিন্ন সময় অনেক সময় সমস্যা হয়, এবং সেই জায়গাগুলো নিয়ে আমরা সেই কথাগুলো আমরা দিল্লি থেকে জানাচ্ছি, এবং তার মানে যে টেকনিক্যাল যে সমস্যা সেগুলো নিরসনের জন্য দিল্লি থেকেও লোক পাঠাচ্ছেন। আপনারা যে ড্রাগ ডি এডিকশন সেন্টার, আমাদের একটা তো হচ্ছে ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার, ডি এডিকশন সেন্টার, আমাদের যে বিধানসভা, সেই বিধানসভার মধ্যে আমরা বাজেটে আমরা ডিক্লেয়ার করেছিলাম যে 8টা ডিস্ট্রিক্টে আমরা ড্রাগ ডি এডিকশন সেন্টার আমরা করব। সেই ড্রাগ ডি এডিকশনের সেন্টারে অনেকগুলো জায়গায় আমি নিজেও গেছি, এখানে ইনোগ্রেশন হয়েছে, কোনো ইনোগ্রেশন না, আমি সেখানে আপনার ভিত্তিপ্রস্তর করে এসেছি। তো অলরেডি 3-4টা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, প্রায় 20 কোটি টাকা করে একটা ডি এডিকশন সেন্টার হবে। আজকে এই গত 8 বছরের যদি আপনি কোন আবাসনে বলুন, স্বাস্থ্য সুরক্ষায় বলুন, শিক্ষা বলুন, এবং গ্রামীণ জনগণের যে তাদের আর্থসামাজিক উন্নয়ন বলুন, সামাজিক অর্থনীতির যদি আমরা দেখি, এখন কিন্তু অনেক বেশি আজকে অগ্রগতি হয়েছে। আমাদের যে এসএইচজি গ্রুপের মহিলা, আমাদের টার্গেট ছিল যে ওনাদেরকে যে যারা লাখপতি দিদি হয়েছেন তাদের আমাদের টার্গেট ছিল যে 1,18,000, সেই জায়গায় 1,08,000 হয়ে গেছে, অর্থাৎ 95% আমাদের লাখপতি দিদি ত্রিপুরাতে হয়েছেন। আজকে জিএসডিপির কথা যদি বলেন, নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা কিন্তু সেকেন্ড বেস্ট আজকে জিএসডিপি। পার ক্যাপিটা ইনকামের কথা যদি বলেন, ত্রিপুরা আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড বেস্ট। নীতি আয়োগের আমাদের বলেছেন যে যেভাবে ত্রিপুরা এত সুন্দর কাজ করছেন, তো এটাকে ফ্রন্ট রানার স্টেট হিসাবে এখন ডিক্লেয়ার করেছেন, অর্থাৎ আমরা প্রপার ট্র্যাকে আছি। সেটা কিন্তু আজকে এই যে ঘটনাগুলো আমি বললাম তাতে কিন্তু আমরা বুঝতে পারছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফ্ল্যাগশিপ স্কিম, সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনায় হোক, পিএম কিষাণ সম্মান নিধি হোক, পিএম উজ্জ্বলা যোজনায় হোক, আয়ুষ্মান ভারত হোক, ধরতি আভা জনভাগিদারি অভিযান, পিএম জনমন প্রকল্পে, সবকটা কিন্তু আমাদের অলরেডি ত্রিপুরাতে এত ভালো কাজ হচ্ছে, সম্মানও পাচ্ছে, সেইগুলো আমরা গ্রাউন্ডিং করতে পারছি। আজকে সুশাসন এবং প্রশাসনিক সংস্কারের যদি কথা বলেন, সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত এখন রেখেছে। একটু আগে আমি যে ডিরেগুলেশন অ্যান্ড তার কমপ্লায়েন্সের কথা আমি বললাম, এবং
এই সব এতগুলো কাজ করার সুবাদে আপনারা শুনে খুশি হবেন, এই গত 8 বছরে আমরা 350টির বেশিও আমরা ন্যাশনালি এবং রিজিওনালি আমরা 350টি প্রাইজ আমরা পেয়েছি বন্ধুগণ। আমাদের এখানে আমার সরকার একটা পোর্টাল আজকের থেকে প্রায় 3 বছর আগে, প্রায় 3 বছর আগে আমার পোর্টাল নামে আমরা একটা উদ্বোধন করেছিলাম। মানে আমার পোর্টাল নামটা কেন দিয়েছি, মানুষ যেন এটা ভাবে যে এই সরকার শুধু সরকারে যারা আছেন তারা নয়, আমার সরকার এটা। এই পোর্টাল নিয়ে আমি যখন দিল্লিতে তার পিপিটির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং অন্যান্য যারা মুখ্যমন্ত্রী তাদের সামনে আমি যখন প্রেজেন্ট করলাম, ওনারা এত খুশি হয়েছেন এবং আজকে এই আমার পোর্টালের মাধ্যমে তার রেজাল্টও আমি মাঝে মাঝে ড্যাশবোর্ডের মাধ্যমে আমি তার খবরাখবর নিই এবং প্রায় 85 থেকে 90% উপরে তার রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি। যেখানে কোনো সমস্যা হচ্ছে এই পোর্টালের মধ্যে আপলোড করে ফটো তুলে আপনি পাঠাতে পারেন। টাইম লাইনের মধ্যে যদি কাজ সম্পন্ন না হয় সেটা যখন গ্রাম পঞ্চায়েত লেভেলে হবে, পঞ্চায়েতে যদি সেটা না হয় তাহলে ব্লক লেভেলে আসবে, ব্লক লেভেলে না আসলে সেটা এসডিএম লেভেলে আসবে, ডিস্ট্রিক্ট লেভেলে, তারপরে আপনি সেক্রেটারিয়েট লেভেলে। তো এই যে আমরা ব্যবস্থাপনা করছি আজকাল, সেটা কিন্তু আজকে দিল্লিতেও সেটা আমাদের মানে খুবই প্রশংসা দাবি করছে। অনেক সময় আপনারা দেখবেন ইনোভেটিভ আইডিয়াও কিন্তু থাকা দরকার, খালি গতানুগতিক কাজ করলাম সেরকম না। ইনোভেটিভ আইডিয়ার মধ্যে শুধু তাই নয়, আপনারা দেখেছেন যে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে ই অফিস হয়েছে, অর্থাৎ আমাদের ক্যাবিনেট থেকে আরম্ভ করে আমাদের স্টেট থেকে আরম্ভ করে আমাদের ডিস্ট্রিক্ট এবং এসডিএম লেভেল থেকে আরম্ভ করে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত ই অফিস হয়েছে। এখন কাগজপত্রের দরকার হয় না। তো সেই জায়গায় আজকে ভারতবর্ষের মধ্যে খালি এসডিএম লেভেল অবধি আছে, কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েতে ই অফিস হয়নি। এতে করে ট্রান্সপারেন্সি, এতে করে যে কোনো ডকুমেন্ট তার যে সেটা নষ্ট না হওয়ার একটা সুবিধা। তো ট্রান্সপারেন্সির সরকার সেই দিক দিয়ে আজকে কিন্তু ই অফিস ব্যবস্থা করার সুবাদে আমাদের এখানের মধ্যে যে একটা সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা ব্যবস্থা সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। বন্ধুগণ, আজকে স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, তথ্য প্রযুক্তি, আমাদের ব্যাম্বো বেসড যে শিল্প, রাবার বেসড যে শিল্প, সেইগুলো এত বেশি সারা ভারতবর্ষের মধ্যে মানুষ জানতে পেরেছে। যারা বিনিয়োগকারীরা কিন্তু এগুলোর উপরে আসছে। আমাদের কিছুদিন আগে আপনারা জানেন যে ত্রিপুরাবাসীদের নিয়ে যারা বিদেশে আছেন, প্রবাসী ত্রিপুরাবাসী, তাদেরকে নিয়ে আমরা একটা সামিট করেছিলাম। এত লোক এসছে, আমাদের ধারণার বাইরে এসছে। ওনারা বলছেন যে আরও আমরা আসতে চাই ত্রিপুরা, অনেকে জানে না। তো তারা হচ্ছে আমাদের আমাদের আগামী দিনের পুঁজি। এই পুঁজিকে লক্ষ্য করে আমাদের এখানে এমন সব ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে সারা বিদেশে, সারা পৃথিবীর মধ্যে তাদের অবস্থান। তারা বলছে আমরা ত্রিপুরাতে লগ্নি করব এবং আপনারা আমরা কাজ করতে চাই। সায়েন্টিস্ট আছে, তাদের অ্যাডভাইস নিতে পারি। আগামী দিনে আবার সামিট করব। তো এই যে প্ল্যাটফর্মগুলো আমরা দিচ্ছি, সেটা একমাত্র উদ্দেশ্য হলো সাধারণ মানুষের জন্য। আপনাদের এর মধ্যে একটা সুন্দর, নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়াতে বা নিউজ পেপারে আপনারা দেখেছেন যে আবার জিআই ট্যাগের সম্মান কিন্তু আমরা পেয়েছি। এবং সেটা কি আমাদের ইন্ডিজিনাস যে সারিন্দা যে বাজায় আপনারা দেখেছেন, সেটাকে স্বীকৃতি দিয়েছে। আমাদের ট্রাইবেল জনগোষ্ঠীর এটা খুব প্রচলন আছে। সে জনজাতিদের মধ্যে এই যে বাদ্যযন্ত্রটিকে আজকে জিআই ট্যাগ হিসাবে স্বীকৃতি পেয়েছে। আপনারা নিজেরাও দেখেছেন। এর আগে আরও 3টে ছিল, তো সর্বমোট 4টে। অর্থাৎ আমাদের যে জনজাতি মহিলারা, যেটা আমাদের যে ঐতিহ্যবাহী রিসা এবং পাচরা এবং মাতাবাড়ির পেয়ারা এবং কুইনে আনারস। আমি আগামীকাল দিল্লি যাচ্ছি, সেখানে কুইনে আনারস নিয়ে আমাদের একটা এখানে একটা বড় একটা ধ্যানচাঁদ স্টেডিয়ামের মধ্যে একটা আমাদের ত্রিপুরা সরকারের যে দপ্তর আছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে একটা প্রোগ্রাম রেখেছে, সেখানে আমি যাচ্ছি। কুইনে আনারস নিয়ে আমরা সেখানে সবাইকে, সারা পৃথিবীর লোককে আমরা জানান দেব। তো আমরা সেইভাবেই আমরা ত্রিপুরার ঐতিহ্য এবং তার সমৃদ্ধি সামনের দিকে এগিয়ে যাক, সেই কাজগুলো আমরা বলছি। শিক্ষা যদি কথা বলি, আপনারা ত্রিপুরা একমাত্র, মানে আমি বলবো যে ত্রিপুরা 3rd স্টেট যেখানে 3য় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে কিন্তু ঘোষণা পেয়েছে। আপনারা সবাই জানেন 95.6%। মিজোরাম এবং গোয়া, মিজোরাম আর গোয়া যদি এখন দেখা যায়
লোক সংখ্যার দিক থেকে দুটা রাজ্যের থেকে কিন্তু আমাদের সংখ্যা বেশি। অর্থাৎ আমাদের এখানে যারা বিশেষ করে মহিলাদের বিরাট অংশ এখন সাক্ষরতার দিক দিয়ে, আর সাক্ষরতা খালি সাইন করা না, এর অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া পাস করলে তবে হবে। তো 95%-এর ইউনেস্কো বলেছে 95%-এর উপরে যদি মানে এই নাম্বারটা পায় তাহলে এটা 100% ধরা হবে, এবং আমাদের এখানে 95.6%। অর্থাৎ বাকিরা অনেক সঙ্গে আছে বিছানার থেকে উঠতে পারে না, অনেকে আছে তারা অলরেডি তারা এই পৃথিবীতেই নেই। তো এর জন্য 95.6% এটা একটা বিরাট, তো আমরা এর জন্য গর্ববোধ করি। এবং আপনারা দেখেছেন যে ত্রিপুরাতে আমাদের যে বিভিন্ন যে স্কুলগুলো আছে, আজকের বিভিন্ন স্কুলে স্মার্ট ক্লাসরুম, আইসিটির ভিত্তিক যে শিক্ষা, টিঙ্কারিং ল্যাব, এবং যাতে দক্ষতামূলক শিক্ষা দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা এখানে করেছি। কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়, মিশন মুকুল এবং নিপুণ ত্রিপুরা বিদ্যা সেতু কর্মসূচি, এগুলো একের পর এক আমরা কিন্তু এখানে করছি, এতে করে যে এডুকেশনের দিক দিয়ে প্রপার এডুকেশন যাতে পায় আমাদের আগামী যে প্রজন্ম, তাদের ভবিষ্যৎ যেন সুন্দর হয় সেই ব্যবস্থা আমরা কিন্তু এখানে করছি। আজকে জনজাতি যারা ছাত্রছাত্রী বোর্ডিং হাউস আছে সেখানে 80 টাকা করে আগে স্টাইপেন্ড দেওয়া, তো আমরাই ইনক্রিজ করেছি তখন, এবার আবার সেখানে আমরা যেহেতু আমরা কমিটমেন্ট ছিল সেখানে 100 টাকা করা হয়েছে। তো জনজাতিদের শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, সামাজিক অর্থনৈতিক সহ বিভিন্ন বিষয়ে আমরা কিন্তু তার গুরুত্ব দিচ্ছি। শুধুমাত্র জনজাতিদের তাদের যে সেন্ট্রাল বা আমাদের স্টেটের যে স্কিমগুলো আছে সেইগুলো যাতে একজন পার্টিকুলার অফিসার আমরা দিয়েছি, শুধু তার কাজে হচ্ছে জনজাতিদের যে বিভিন্ন প্রকল্প সেগুলো যাতে ওনারা দেখেন। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আপনারা জানেন, ইএমআর, তো একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল যেটা আমাদের এখানে 21টা, আগে ছিল মাত্র 4টে, সেই জায়গায় আজকে 21টা অনুমোদন দিয়েছে। আরও 15টা যাতে দেওয়া হয় তার জন্য আমি দিল্লিতে বলে এসেছি কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলোকে যাতে রিল্যাক্সেশন দেয়। 2018-19 থেকে আজকে এখন অবধি আমরা 32টির মতো নতুন হোস্টেল আমরা জনজাতিদের জন্য আমরা করেছি, এবং আরও 40টি জনজাতিদের জন্য যে হোস্টেল সেখানে অলরেডি আন্ডার কনস্ট্রাকশন, এবং একের পর এক অলরেডি আন্ডার কনস্ট্রাকশন আরও 19টি যাতে জনজাতি হোস্টেল করা যায় তারও প্রক্রিয়াধীন চলছে, এবং সেগুলোর কাজও কিন্তু শুরু হবে কিছুদিনের মধ্যে। 170 জন হোস্টেল ওয়ার্ডেনেরও প্রয়োজনের জন্য আমার কাছে এসেছিল, তাও কিন্তু আমরা ক্যাবিনেট থেকে সেটা পাস করেছি। বন্ধুগণ, আপনারা জানেন যে এই যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল 21টি, তার মধ্যে অলরেডি 12টি কিন্তু অলরেডি চালু রয়েছে, 6টা এর মধ্যে স্টার্ট হয়ে যাবে, আর বাকিগুলো সামনের বছর সেগুলো কমপ্লিট হবে। আমরা চাই যে যে আমাদের জনজাতি ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদের মধ্যে এডুকেশনটা যেন প্রপার গুণগত মানের মানে এডুকেশন পাই, সেই ব্যবস্থা আমরা করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি এর জন্য বারবার করছেন। আজকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে অনেক সময় দেখবেন ভিডিও ভার্চুয়ালি, এখন তো এই সোশ্যাল মিডিয়ার মধ্যে যে জায়গাটা ধরুন 100% কোনো জায়গায় আমরা ত্রিপুরাতে রাস্তা ঠিক করেছি, কোনো জায়গায় একটা ভাঙা আছে, বাস ফটো তুলে এটাকেই আপনি ভাইরাল করবে ত্রিপুরার অবস্থা খারাপ। একটা জায়গার মধ্যে কোনো একটা গন্ডগোল হলো সেটাকে ফটো তুলে বলে ত্রিপুরা গেল রব চারিদিকে, তো বিরোধীরাই সব ফটো তুলে বসে, ভালোটা দেখাবে না। আজকে এখানে যে এটা একবারও ফটো তুলবে না, দেখবে কোন জায়গার মধ্যে খারাপ আছে। আরে পার্সেন্টেজটা দেখুন, আমাদের চেষ্টা করছি, আপনারা কি করেছেন এতদিন। তা আমরা আজকে PMGSY যে ফেজ 1 সেখানে 4,653 কিলোমিটারের রাস্তা অলরেডি নির্মাণ এবং তার উন্নয়ন হয়েছে। PMGSY 2, PMGSY 3 সেখানেও আমরা আরও পরিকাঠামো যাতে গঠন হয়, আরও উন্নত হয়, তার জন্য আরও 600 কিলোমিটার 2026-27 অর্থবর্ষে তার লক্ষ্যমাত্রা আমরা নিয়েছি। ভারত সরকার জল জীবন মিশন, এখন আমরা বলছি যে এখানে বিভিন্ন সময় বিভিন্ন টেকনিক্যাল বিষয় আছে, তার জন্য মনিটরিং হচ্ছে ইম্পর্টেন্ট, নল আছে জল যাতে থাকে। তো এটাকে নিয়ে অনেক কথা হয়, বিধানসভার মধ্যে অনেক সময় কথা হয়। তো সেই জায়গায় যেখানে অনলি 3%, আগে 3.26% মানুষের নলসে জল ছিল, আর আজকে সারা ত্রিপুরাতে 86%
মানুষের ঘরে ঘরে আজকে আমরা জল দিতে আমরা সেই কাজটা আমরা করেছি। বিভিন্ন যেখানে আমাদের ছোট ছোট পাহাড় আছে, বিভিন্ন জায়গায় নলকূপের ব্যবস্থা নেয়, সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে সেখানে জল দেওয়ারও আমরা ব্যবস্থা করেছি। প্রধানমন্ত্রী আবাস যোজনার যদি কথা বলি, এখানে এখন পর্যন্ত আমরা 3,76,175টি ঘর অনুমোদন হয়েছে। এর মধ্যে আপনারা যে আমাদের যে সমস্যা ছিল 2021 সালে, যে যখনই কোনো উপরের টিন থাকতো এবং কাঁচা যদি মানে মাটির ঘরও থাকতো, সেটাকে কিন্তু অন্তর্ভুক্ত করা হতো না। আমাদের সরকার আসার পর আমরা দাবি করলাম এইগুলোকেও যেন এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় নিয়ে আসা হয়, যে কারণে 2021 সালের আগে আমাদের কিন্তু অনেক সমস্যা ছিল। মাত্র 53,827টি ঘরের অনুমোদন পেয়েছে। আর এই যে 3,73,215টি ঘরের অলরেডি নির্মাণ সম্পূর্ণ হয়েছে আমাদের মানে এর মধ্যে 85% 2022 সালের, এটা যখন এই আইনটা যখন ওরা সেন্ট্রাল গভর্নমেন্ট উঠিয়ে দিল, তাতে করে আজকে 95% এই আউট অফ 3,73,000-এর উপরে আমরা কিন্তু সম্পন্ন করতে পেরেছি। এবং এই যে কাজগুলো আমরা করছি প্রধানমন্ত্রী আবাস যোজনা, তাতে করে পূর্বোত্তরে আমরা কিন্তু টপ স্টেট হিসাবে আমরা কিন্তু পরিগণিত হয়েছি। বন্ধুগণ, আমাদের PM কিষাণ সম্মান নিধির কথা যদি বলেন, গত 2-3 দিন আগে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি ওয়েস্ট বেঙ্গল থেকে উনি বুতাম টিপে PM কিষাণ সম্মান নিধির টাকা দিয়েছেন। আগে তো মাঝখানে মিডলম্যানের ঘটনা ছিল। যখন প্রধানমন্ত্রীজি 2014-তে আসেন, যখন বলেন প্রতিটা মানুষের, গ্রামীণ বিশেষ করে তাদের গরিব মানুষদের জনধন অ্যাকাউন্ট খুলতে হবে, তখন অনেকে উপহাস করেছে, আরে এই অ্যাকাউন্ট খুলে কী লাভ হবে, কী হবে। আজকে মিডলম্যানের কোনো সুবিধা নেই, একটা টিপ দিল সবার অ্যাকাউন্টে চলে গেছে। আমিও ছিলাম সেই ভার্চুয়ালি, আমিও উপস্থিত ছিলাম। তো প্রথম কিস্তি থেকে 22তম কিস্তি পর্যন্ত 2,85,571 জন যারা কৃষক আছেন, তাদেরকে সরাসরি 977 কোটি 89 লক্ষ টাকা ত্রিপুরাতে প্রদান করা হয়েছে। ভাবুন আপনারা, এই টাকাটা তো পুরো গ্রামীণ এলাকার মধ্যে সেটা সার্কুলার হচ্ছে। গত যে 20 জুন যেটা আমি যেটা বললাম, সেখানে ডিজিটাল পদ্ধতিতে মাননীয় প্রধানমন্ত্রীজি তারকেশ্বর থেকে উনি যে 23তম কিস্তিতে যে টাকা দিয়েছেন, তাতে করে প্রায় 43 কোটি 32 লক্ষ টাকা যুক্ত হয়েছে। এই যে 977 কোটি টাকার যদি আমরা প্লাস করি, তাহলে আজকে 1000 কোটি টাকার মতো উপরে হবে। তো এই যে কৃষি উৎপাদন এবং তার যে আর্থিক নিরাপত্তা, সেটা যাতে দেওয়া যায়, মাননীয় প্রধানমন্ত্রীজি সেগুলো দেখছেন, আমরাও সেভাবে কাজ করছি। নারীদের কথা যদি আপনারা বলেন, আমাদের রাজ্যে যেভাবে নারীদের সুরক্ষার জন্য আমরা কাজ করছি, প্রতিটা আজকে 8টা ডিস্ট্রিক্ট আমাদের আছে। 8টা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের 9টা ডিস্ট্রিক্টে মহিলা থানা আমরা করেছি। এবং মহিলাদের থানার করার সুবাদে যারা মহিলাদের অনেক সমস্যা থাকে, যেগুলো পুরুষ যারা পুলিশ আছেন বা থানার মধ্যে গিয়ে অনেক কিছু বলা যায় না, এবং সেইগুলো কিন্তু একমাত্র আমাদের এখানে, যেখানে 100%-এর উপরে আমরা কিন্তু মহিলা থানা আমরা করেছি। যারা ক্লাস 9-এ পড়ে মহিলারা, মেয়েরা আছেন, তাদেরকে এখন পর্যন্ত আমরা বাইসাইকেল বিতরণ করেছি। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার মাধ্যমে স্কুটি আমরা 140 জনকে স্কুটি আমরা দিয়েছি। উচ্চশিক্ষায় আপনারা জানেন যে আমি যখন মুখ্যমন্ত্রী হই, অনেকে এসেছিল বলে কিছু একটা ঘোষণা করতে হবে। তো যতগুলো আমাদের এই কলেজ আছে, সেই কলেজের মহিলাদের কলেজ মানে এই যে নর্মাল যে আমাদের গ্র্যাজুয়েট স্কুলগুলো, কলেজগুলো আছে, সেখানে আমরা মকুব করে দিই, কোনো রকম ফি যাতে না দিতে হয়। আমরা কর্মজীবী মহিলাদের আবাসন, নারী সুরক্ষামূলক বিভিন্ন ব্যবস্থা আমরা করেছি এখানে। আপনারা মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা, সেটাও আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে অন্তর্দয়ের যারা আছেন, এই সরকার যে কত হিউম্যান টাচের সরকার, এতে কিন্তু প্রমাণ হয়। অর্থাৎ অন্তর্দয়ের কারোর বাড়িতে যদি দেখা যায় যে 18 বছর পরে কোনো মেয়ে, তার অন্তর্দয়ের ফ্যামিলির, তাদের যদি বিয়ে দিতে অসুবিধা, 50,000 টাকা তার জন্য এই স্কিমের মধ্যে করা হয়েছে। অলরেডি অনেকে নিয়েছে এইগুলো। মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা আপনারা সবাই জানেন, সেখানেও অন্তর্দয়ের মাধ্যমে যদি কোনো অন্তর্দয়ের ফ্যামিলির মধ্যে কোনো কন্যা সন্তান জন্ম হয়, 50,000 টাকা তার নামে ফিক্সড ডিপোজিট রাখা হবে।
18 বছর যখন হবে তখন তার পড়াশোনাই হোক, বিয়ে হোক, যাই হোক, সেটা সুদ সমেত সে টাকাটা পাবে। তারও সুবিধা কিন্তু অনেকে নিচ্ছে এখন। আমাদের আইসিডিএস যে কর্মসূচি, তার মাধ্যমে মাদার অ্যান্ড চাইল্ডের যে বিভিন্ন যে কল্যাণমুখী কাজ, সেইগুলোর মধ্যে আমরা প্রচণ্ড বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি। 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র যে আছেন তাকে আমরা ইংলিশ মিডিয়ামে রূপান্তর করেছি। আপনারা এর মধ্যে শুনেছেন যে পঞ্চায়েতে আমাদের এত ভালো কাজ হচ্ছে, কিন্তু আমাদের নজরদারি আছে, মাঝে মাঝে অনেক খবর আসে আমাদের কাছে, কিন্তু সেগুলো যাতে না হয়, বাঞ্ছনীয় না। আমি আবারও বলবো, পঞ্চায়েতে অনেক সময় খবর আসে, কিন্তু তৎসত্ত্বেও আমরা জাতীয় পঞ্চায়েত পুরস্কার আপনার অনেকগুলো অর্জন করেছি। এই সিপাহী জেলা আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব বলেছেন অলরেডি যে দেশের সেরা জেলা পঞ্চায়েত পেয়েছে। এর জন্য আপনাদের একটা বিরাট হাততালি দেওয়া প্রয়োজন, আপনাদের নিজেদের জন্য। এটা তো অত্যন্ত আনন্দের বিষয়। সারা ভারতবর্ষের মধ্যে দেশের সেরা জেলা পঞ্চায়েত কাঞ্চনবাড়ি পঞ্চায়েত, কুমারঘাট, ঊনকোটি জেলার, সেখানে সেরা হেলথে বিভিন্ন প্যারামিটারে দেওয়া হয়, সেরা স্বাস্থ্যসম্মত পঞ্চায়েত। বৈকুণ্ঠপুর পঞ্চায়েত, যেটা হেজামারা পশ্চিম ত্রিপুরা জেলা, সেখানে যৌথভাবে সেখানে তৃতীয় সেরা মহিলা বান্ধব পঞ্চায়েত হিসেবে হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার বিজয়নগর গ্রাম পঞ্চায়েত জাতীয় গভর্নেন্স, যেটা আমি একটু আগে বললাম, সেখানে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছেন। গত বছর আমরা 60টির মতো জাতীয় পঞ্চায়েতে আমরা 60টি প্রাইজ সেখানে পেয়েছি। স্বাস্থ্য ব্যবস্থার কথা যদি বলি, আপনারা নিজেরাই দেখেছেন, একটু আগে বলেছেন যে ত্রিপুরাতে 80%, আজকে কোথায় কোথায় মানুষ বাইরে চলে যেত, 80% রেফার কেস কিন্তু কমে গেছে। আমরা চাই যে এমন একটা সরকার সারা পৃথিবীর মধ্যে ব্যবস্থা হোক। একটু আগে বললেন যে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে। আমরা বিভিন্ন যে ডাক্তারবাবুদের যে সংগঠন, তাদের সাথে আমি কথা বলেছি, তাদের কনফিডেন্সে নিয়ে তারপর কিন্তু আমরা সেটা ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছি। ওনারা বলেছেন আমাদের এই সুযোগ সুবিধা যদি দেন, কারণ আমরা মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষ হসপিটালে যাবে, বিশেষ করে মেডিকেল কলেজে, সেখানে যারা সুপার স্পেশালিস্ট থেকে আরম্ভ করে যারা ডাক্তারবাবুরা আছেন তারা যেন নিয়মিত থাকে। আদারওয়াইজ কি হয়, একটা সবসময় প্রাইভেট প্র্যাকটিসের জন্য তাদের একটা টান থাকে, সবসময় যে কখন ওখানে থাকবে, সময় মতো যায় না, এই কমপ্লেন অনেক আছে। তো ওনাদেরকে বললাম যে মেডিকেল কলেজে যদি আপনারা থাকতে হয়, তো প্রথমে আমরা মেডিকেল কলেজে আমরা বন্ধ করেছি 20% আমরা তাদের বেতন এবং ডিএর সাথে যুক্ত করে আমরা সেটা করেছি। ওনাদের কথা মতো প্রমোশন প্রপার সময় মতো যেন হয় তার ব্যবস্থা করেছি। তো এটাকে নিয়ে অনেকে কিন্তু ডাক্তারবাবুরা বলছেন না, অনেকে এটা নিয়েও রাজনীতি করার চেষ্টা করছেন, কিন্তু আমাদের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে জনতা জনার্দন, জনতাদের মানুষের সেবা করতে হবে, সেখানে কোনো কম্প্রোমাইজ হবে না। তো এটা একটা নতুন একটা বলিষ্ঠ পদক্ষেপ আমি মনে করি। আমরা প্রথমেই টার্গেট করলাম আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেখানে আমরা টার্গেট করলাম যে এটাকে আগে করতে হবে, নো প্র্যাকটিস। এবং আমরা করিনি। আমাদের যে 7th পে কমিশন, সে 7th পে কমিশনেও বলা হয়েছে যে 20% যখনই আপনারা এনপিএ যদি দেন এবং নন প্র্যাকটিসিং যদি করতে হয়, তাহলে এই অ্যামাউন্ট আমরা সেইভাবে করেছি। এবং এইমসের সাথে আমরা মৌ করেছি, এইমস এসে তারাও কিন্তু আমাদের বলেছেন যে আপনারা এটা যদি করেন, তো সেইভাবে চলছে। প্রথম হয়তো অসুবিধা হবে, কিন্তু আগামী দিনে ডাক্তারবাবুরা যেন ওই এলাকায় থাকতে পারেন, তার জন্য কোয়ার্টার থেকে আরম্ভ করে ইমিডিয়েটলি যখন তারা অ্যাভেলেবল থাকে, তার ব্যবস্থা আমরা চিন্তা ভাবনা করছি। আজকে জিবি হাসপাতালে আপনারা দেখেছেন বেডের সংখ্যা খুব কম ছিল, ডাবল বেড সংখ্যা এই কয়েক বছরের মধ্যে আমরা করেছি। মাত্র 727 থেকে আজকে সেখানে 1413টি হয়েছে। আজকে সুপার স্পেশালিটি এখানে প্রায় 9টা সুপার স্পেশালিটি স্টার্ট হয়েছে, আরও কয়েকটা সুপার স্পেশালিটি এখানে স্টার্ট করব। মুখ্যমন্ত্রী সময়পুষ্টিতে অনেকে আসেন, আমি বলি আপনি কেন বাইরে কেন যান, এখানে সব ব্যবস্থা আছে, আপনি কেন যাবেন বাইরে? তো অনেক কাজ এখানে হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা করেছি, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যেমন করেছি, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা করেছেন। যখন দেখা যাবে ঠিক আছে, যদি বাইরে যেতেই হয়, এবং বাইরে যাওয়ার আগে ইভেন টেলি মেডিসিন আমরা স্টার্ট করেছি ত্রিপুরাতে, এবং পেশেন্ট পার্টিও বসে থাকে এটা সেখানে, এবং যারা এইমসের যারা স্পেশালিস্ট আছেন তাদের সাথে কথা বলেন। শুধু যাওয়ার জন্য, কনসাল্ট করার জন্য এতগুলো পয়সা তাদের নষ্ট হয়, এবং 5,000 টাকা করে লাগে এক একটা টেলি কনসালটেশন। আমরা বলছি আমরা দেব,
এবং যিনি ডাক্তারবাবু আছেন উনি ডাক্তারবাবু বসেন, পেশেন্ট থাকেন, পেশেন্ট পার্টি থাকেন, তার সমস্ত আগের যে তার রোগের কি ব্যবস্থা, তার ইতিহাস, হিস্ট্রি, সেটাও পাঠানো হয় এবং এতে করে অনেক কাজ হচ্ছে বন্ধুগণ। আজকে এখানে মাদার অ্যান্ড চাইল্ডের MCH যেটা আছে, আমরা জিবির মধ্যে একটা বড় হসপিটাল অলরেডি, তারও ডোনার মিনিস্ট্রি থেকে আমরা পেয়েছি টাকা, কাজ চলছে সেখানে। এবং খুয়াই এবং সিপাহীজলার এই যে নতুন জেলা হাসপাতাল, তারও নির্মাণে অনুমোদন দেওয়া হয়েছে। আপনারা জানেন গোমতী জেলা হাসপাতালের শয্যা সংখ্যা, সেখানেও আমরা আস্তে আস্তে করে সব ডিস্ট্রিক্ট, তারপর সাব ডিভিশন, ইভেন পিএসসি তো আমরা আস্তে আস্তে আসবো সেখানে। আর সেই জায়গায় আজকে সেখানেও গোমতী জেলার মধ্যে আমরা ডাবল শয্যা সংখ্যা সেখানে করেছি। সেখানে আজকে ত্রিপুরার কোনোদিন ভাবা যায় যে কিডনি ট্রান্সপ্লান্ট ত্রিপুরাতে হবে? 7টা কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। যারা দিয়েছেন তারাও ভালো রয়েছেন, যারা পেয়েছেন তারাও ভালো রয়েছেন, আরও কয়েকটা পাইপলাইনে আছে। তো এখানে কিছুদিন আগে দেখেছেন নিউজ পেপারে বা সোশ্যাল মিডিয়াতে আমাদের সেক্রেটারি মহোদয়, হেলথ সেক্রেটারি মহোদয় গিয়েছেন। আমি বলেছি আগামী দিনে আমাদের এখানে হার্ট ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে লিভার ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে সব ধরনের ট্রান্সপ্লান্ট যাতে হয় তার ব্যবস্থা করার জন্য সেই দিকেও আমরা চেষ্টা করছি। ট্রমা কেয়ার সেন্টার ভেরি ইম্পর্ট্যান্ট। রাস্তাঘাট, অ্যাট্রোসিটিস, বিভিন্ন সময়ে যখন আঘাতপ্রাপ্ত হয় তো সেই জায়গায় যাতে ট্রমা সেন্টার হয়, সবকটা ডিস্ট্রিক্টে আমরা ট্রমা সেন্টার অলরেডি চালু রয়েছে। এর মধ্যে আমরা যে আপনার নর্থের সেখানেও আমরা শুরু করব, ঊনকোটিতেও আমরা শুরু করব। তো ট্রমা কেয়ার সেন্টারও আছে। আমরা আমবাসার মধ্যে কার্ডিয়াক কেয়ার সেন্টার আমরা শুরু করে দিয়েছি সেখানে। তো একের পর আপনারা শুধু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় 100% কিন্তু তার স্যাচুরেশন এসছে এবং তাতে করে আমাদের প্রায় 300 কোটি টাকার উপরে এর মধ্যে মানুষ তার বেনিফিট পেয়েছে। আর মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা যেটা আমরা শুরু করেছিলাম সেখানেও প্রায় 41,74,00,000 টাকা যে দাবি তাদের, সেটা নিষ্পত্তি করা হয়েছে। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন নন কমিউনিকেবল ডিজিজ, এর মধ্যে আমাদের এখানে যত কমিউনিকেবল ডিজিজ থেকে নন কমিউনিকেবল ডিজিজে সবচেয়ে বেশি মারা যায়। কারোর হাইপার টেনশন, ব্লাড প্রেশার, ক্যান্সার ইত্যাদি, ডায়াবেটিস। তো এর জন্য মুখ্যমন্ত্রী আমরা নিরাময় আরোগ্য অভিযান আমরা শুরু করেছি, অলরেডি স্ক্রিনিং চলছে, তাকে প্রপারলি দেখা এবং ওষুধপত্র দেওয়া সেই ব্যবস্থা করেছি। চোখের অপারেশনের জন্য প্রায় বা চোখের প্রবলেমের জন্য বাইরে যায়, এর জন্য আমরা অলরেডি একটা জায়গাও নিয়েছি ILS-এর পাশে, সেখানে 100 বেডেড আই হসপিটাল আমরা করছি। ডেন্টাল কলেজ আমরা স্থাপন করেছি, আপনারা দেখেছেন অলরেডি। তার পাশে আরও ডোনার মিনিস্ট্রি থেকে আমরা টাকা পেয়েছি, সেখানেও ডেন্টাল কলেজ এবং তার যে হোস্টেল, গার্লস হোস্টেল, বয়েজ হোস্টেল প্রপারলি আগের থেকে ঠিকভাবে প্রপারলি যেন বানানো হয়, পোস্ট গ্রাজুয়েশন যখন হবে জায়গার যেন সংকুলন না হয় তার ব্যবস্থা আমরা করছি বন্ধুগণ। আমরা এর মধ্যে আপনারা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, এই দুটো ত্রিপুরাতে এখন শুরু হচ্ছে। আপনারা সবাই জানেন এর মধ্যে ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন তারাও কিন্তু অনুমোদন দিয়ে দিয়েছে। এবং সেই একটা হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ যেটা হবে, সেটা আমাদের যে স্টেট হোমিওপ্যাথিক সেন্টার আছে, হসপিটাল, সেখানে সেটা হবে। আর উদয়পুরের তেপানিয়াতে আয়ুর্বেদিক হবে। ত্রিপুরা এতগুলো এখানে GNM, ANM থেকে শুরু করে ডেন্টাল, ফার্মাকোলজি ইত্যাদি কলেজ, ফার্মেসিস কলেজ হয়ে গেছে। এখানে BSc নার্সিং হয়েছে, মেডিকেল কলেজ এতগুলো হয়ে গেছে। তো এই কারণে আমরা আলাদা করে হেলথ ইউনিভার্সিটি, আমরা আলাদাভাবে ত্রিপুরা হেলথ ইউনিভার্সিটি করে আমরা বিধানসভায় সেটা পাশ করেছি। বন্ধুগণ, অলরেডি ত্রিপুরাতে আমাদের সময়ে মাত্র 8 থেকে 10টা 13টা MBBS-এর সিট আসতো। আজকে আমাদের ত্রিপুরাতে 550টা MBBS সিট হয়েছে। ভাবুন আপনারা, আগে কি আমরা ভাবতে পারি সেটা? BDS-এর একটা সিট আসতো, এখন সেখানে 63টা BDS-এর সিট হচ্ছে আমাদের ত্রিপুরাতে, আরও বাড়বে আগামী দিন। শুধু তাই নয়, আমাদের BSc নার্সিংয়ে 50টা সিট হয়েছে। তো এখানে যারা পোস্ট গ্রাজুয়েশনের সিটও আরও অনেক বেড়েছে। এখানে এখন 113 জন আছে পোস্ট গ্রাজুয়েট, এবং আরও সেখানে 83 আরও NMC সেখানে পারমিশন দিয়েছে। তো এতগুলো ডাক্তার বেরোবে এবং তাদের পোস্টিং, অনেক জনপ্রতিনিধি প্রায় বলেন আমার এখানে স্পেশালিস্ট লাগবে। তো আমাদের আগামী দিন এই সুবিধাটা সব জায়গায় আমরা দিতে পারবো।
আমি যেটা বললাম যে আমাদের এই সরকার বড় সেন্সিটিভ সরকার, মানুষের জন্য চিন্তা করে। ভাবুন, অনেকে যায় আগরতলা এজিএমসির মধ্যে গিয়ে তাদের পেশেন্টের সাথে, যারা পেশেন্ট পার্টি থাকে তাদের খাবারের ব্যবস্থা 10 টাকা বিনিময়ে দুপুরে তার খাবার ব্যবস্থা করা হয়েছে। আমি নিজেও সেখানে গিয়েছিলাম। 2025-26-এর যে বাজেট, সেখানে আমরা ভারত মাতা ক্যান্টিন ও নাইট শেল্টার সেটা স্থাপন করার কথা বলেছিলাম। অলরেডি তৈরি হয়েছে, যেটা বললাম যে আমাকে কবে সেটা ইনগুরেশন করব। সেখানে খুব বাইরের থেকে যখনই যাবে যাতে থাকতে পারে এবং কম পয়সায় যাতে খাওয়া দাওয়া করতে পারে, তার জন্য এই ভারত মাতা ক্যান্টিন ও ক্যান্টিন আমরা সেখানে শুরু করেছি। আমরা টিকাকরণের দিকে যদি আমরা দেখি, ত্রিপুরাতে আমরা কিন্তু প্রায় 97% আমরা সেখানে সাকসেস হয়েছি। এবং মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর যে অভিযান, সেটা 8ম পর্যায়ে কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে। এবং প্রায় 100% যে টার্গেট আমরা নেই, যে এত ছেলে মেয়ে, ছোটো ছোটো ছেলে মেয়েদের 1 থেকে 19 বছরের, তাদেরকে আমরা টার্গেট করেছি। বিভিন্ন টিকাকরণ থেকে আরম্ভ করে ফলিক অ্যাসিড, আয়রন ট্যাবলেট বা অন্যান্য যেসব তাদের দেওয়া দরকার পুষ্টি থেকে আরম্ভ করে আমরা সেটা করছি। আমরা আরবিএসকের মধ্যে আপনারা জানেন, আরবিএসকে অর্থাৎ যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম, তার মধ্যে অনেকে আসে জন্মগত যে বাচ্চারা, তাদের কিন্তু ডিফেক্ট থাকে, হেয়ার প্যালেট, হেয়ার লিপ বা অন্যান্য যে বিকলাঙ্গের যে বিষয়, তাদের স্ক্রিনিং করা, যে জন্মগত ত্রুটি এবং বিকাশজনিত যে প্রতিবন্ধকতা, সেটা স্ক্রিনিং করার জন্য 48টি মোবাইল যে হেলথ টিম সেটা চালু রয়েছে। বন্ধুগণ, এর মধ্যে আমরা ইভেন যারা কানে কম শুনেন, শ্রবণ শক্তি যাদের কম, এইরকম লোককেও কিন্তু এই স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা নিয়ে আসছি। মাসখান সার্টিফিকেটের কথা যদি, ভেরি ইম্পর্টেন্ট, আমাদের ধলাই জেলার হাসপাতালের যে শিশু বিভাগ আছেন, আইজিএম হাসপাতাল, সেই সার্টিফিকেট পেয়েছেন। এবং আইজিএম হাসপাতালকে মানে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে মানে সেটার একটা বিরাট সেন্টার হিসাবে স্বীকৃতি এখানে পেয়েছে। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। আমরা সেই দিকেই কাজ করছি। আমরা আগামী দিনে, আমি নিশ্চিত, যেভাবে আমরা কাজ করছি জনসাধারণকে নিয়ে, আমার সরকার হিসাবে যে আমি কথাটা বললাম, সেইভাবে আপনারা যদি এই সরকারের সাথে আপনারা থাকেন, আমাদেরও কিন্তু কনফিডেন্স লেভেল অনেক বেশি বাড়বে। এবং এই যে 2047-এ যে আমরা বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরার যে স্বপ্ন আমরা দেখছি, সেটা যদি বাস্তব রূপ দেখতে হয়, তো সবাই একসাথে মিলে আমরা ত্রিপুরাকে একটা অন্য মাত্রায় সারা ভারতবর্ষের মধ্যে আমরা প্রতিষ্ঠিত করব। আজকে এখানে যারা মঞ্চে উপস্থিত রয়েছেন, যারা মঞ্চের নিচে যারা উপস্থিত রয়েছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার।